শিপ্রা নদীর তীরে অবস্থিত মহাদেবের অন্যতম জ্যোতির্লিঙ্গ, যেটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে জনপ্রিয়, সেটি হচ্ছে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো এই মহাকালেশ্বর কিভাবে যাবেন, দর্শন করবেন এবং দর্শন করার পর আর কোন কোন জায়গা ঘুরতে পারেন একদিনের মধ্যে, সেটি আমি আমার আজকের ভিডিওতে তুলে ধরেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। উজ্জয়িন আসতে গেলে আপনারা আপনাদের শহর থেকে উজ্জয়িন জংশন রেলওয়ে স্টেশনে ডাইরেক্ট চলে আসতে পারেন, অথবা যদি ডাইরেক্ট ট্রেন না পান তাহলে ইন্দোর জংশনে আসতে পারেন। আমি যেহেতু ওমকারেশ্বর দর্শনের পর মহাকালেশ্বর এসেছিলাম, তো আমি মহাকালেশ্বর দর্শনের জন্য ওমকারেশ্বর দর্শন হয়ে যাওয়ার পর খান্ডোয়া থেকে বাস সার্ভিস আছে যেটি ডাইরেক্ট উজ্জয়িন পৌঁছায়, সেই বাস সার্ভিসে করে এসেছিলাম। এছাড়াও আপনার ইন্দোর থেকে বাসে করে মহাকালেশ্বর উজ্জয়িন আসতে পারেন। তো মহাকালেশ্বর দর্শনের জন্য আপনারা যদি খুব ভোর ভোর পৌঁছান তাহলে এখানে ভস্ম আরতি হয়, তো সেই ভস্ম আরতি দেখতে পারেন, কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ার কারণে আমি ভস্ম আরতি দেখতে পাইনি। তো মহাকালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে হোটেল থেকে রওনা দিয়েছিলাম এবং প্রথম যে কাজটি সবাই করে সেটি হচ্ছে পবিত্র শিপ্রা নদীতে স্নান, এবং এই স্নানের জন্য আমি পৌঁছে গেছিলাম রামঘাটে। তো এই রামঘাটে শিপ্রা নদীর স্নান করার পর আপনারা নতুন বস্ত্র পরিধান করে মহাকালেশ্বর মন্দিরের জন্য যেতে পারেন। মহাকালেশ্বর মন্দিরে দর্শনের জন্য নর্মাল অর্থাৎ নিঃশুল্ক লাইনও আছে, আবার ভিআইপি পাসও আছে। তো ভিআইপি পাস পাওয়ার জন্য মন্দির সংলগ্ন এলাকা থেকেই পাওয়া যায়, তো আপনারা ভিআইপি পাসও সংগ্রহ করতে পারেন। আমি নর্মাল লাইনে দর্শন করেছিলাম, আমার 2 থেকে 3 ঘন্টা মতো লেগেছিল, কারণ সেদিন ভিড় যথেষ্ট ছিল। এবার আপনারা যদি শ্রাবণ মাসে যান তাহলে ভিড় আরো বেশি থাকে, তো সেটা 5 থেকে 6 ঘন্টা হতে পারে। তো আপনাদের সুবিধা মতো এবং টাইম দেখে আপনারা লাইন দেবেন। এবং যেহেতু ভিতরে ক্যামেরা এবং ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই ভিতরে দৃশ্য দেখাতে পাচ্ছি না, কিন্তু যত লাইন এগোবে কিছু কিছু জায়গায় আপনারা একটা জায়গা পর্যন্ত আপনারা ভিডিও করতে পারবেন, এবং চারিদিকে এলইডি স্ক্রিনে মহাকালেশ্বরের দর্শন আপনারা অলরেডি করে ফেলতে পারবেন। তো এইভাবে আমি আমার দর্শন সমাপ্ত করেছিলাম। তো মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন হয়ে যাওয়ার পর আপনাদের হাতে সারাদিন যদি থাকে তাহলে আপনারা মহাকালেশ্বর দর্শনের পরে উজ্জয়িন নগরীর বিভিন্ন মন্দির দর্শন করতে পারেন। তো এর জন্য আমি একটি অটো ভাড়া করেছিলাম, যে অটোটি 200 টাকা থেকে 300 টাকা নেবে আপনাদের কাছ থেকে। তো 200 থেকে 300 টাকা খরচা করলে আপনারা অটোয় করে কয়েকটি ফেমাস স্থান দেখতে পারবেন। সেই মন্দিরগুলো আমি বলছি একে একে করে। তো প্রথম যেটা করবেন সেটা হচ্ছে কাল ভৈরব মন্দির। কাল ভৈরব হচ্ছে উজ্জয়িনীর রক্ষাকর্তা। তো উজ্জয়িন মহাকালেশ্বর দর্শনের পর কাল ভৈরব দর্শন না করলে দর্শন সমাপ্ত হয় না। তো কাল ভৈরব মন্দিরে আপনারা যাবেন এবং কাল ভৈরব মন্দিরের যথেষ্ট লাইন পড়ে, তো কাল ভৈরব মন্দির দর্শন করবেন। তো উজ্জয়িন মহাকালেশ্বর দর্শনের পর আপনারা যে অটো বুক করবেন সেই অটো আপনাদের প্রথম নিয়ে যাবে সন্দীপনী আশ্রমে। এই সন্দীপনী আশ্রমে মহর্ষি সন্দীপনীর কাছে কৃষ্ণ, বলরাম এবং সুদামা এনারা অস্ত্র শিক্ষা করেছিলেন। তো এই গুরুকুলে আপনারা প্রথমেই দেখতে পারবেন গোমতী কুণ্ড। তো এই গোমতী কুণ্ডের একটি ইতিহাস আছে। একবার কৃষ্ণ দেখেন প্রতিদিন মহর্ষি সন্দীপনীকে অনেক দূরে স্নান করতে যেতে হয়, তাই তার শিক্ষাদানের দেরি হয়। তো এই জন্যে গোমতী নদী
স্বয়ং নাকি এখানে উৎপন্ন হয়েছিল এবং সেটি এখনো বর্তমান আছে এবং যা গোমতী কুণ্ড নামে পরিচিত। এই গোমতী কুণ্ডের চারিদিকে এই সন্দীপনী আশ্রমটি রয়েছে। তো এই আশ্রমে 64 কলা শিক্ষা করেছিল শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুদামা। সেগুলো ছবি আকারে মিউজিয়ামের মতো করে দেওয়া আছে, সেগুলো আপনারা দেখবেন। এবং এখানে বেদ, মহাভারতের বিভিন্ন কাহিনীও ছবির মাধ্যমে দেওয়া আছে, সেটি খুবই সুন্দর এবং দেখবে। এবং একটি পুকুরের মাঝখানে অনেকে টাকা দান করেন, 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, আপনারা সাধ্যমতো সেখানে দানও করবেন। পরবর্তী গন্তব্য ছিল মঙ্গলনাথ মন্দির। এখানে মঙ্গল গ্রহ দোষের পুজো আর্চা করা হয়। এটিও শিপ্রা নদীর তীরে অবস্থিত এবং এখানে আপনারা বিভিন্ন প্যাকেজ পাবেন। সেই প্যাকেজ অনুসারে এবং আপনাদের শ্রদ্ধা অনুসারে আপনারা এখানে পুজো করাতে পারেন। এই দুটি দর্শনের পর আপনাদেরকে নিয়ে যাওয়া হবে কাল ভৈরব মন্দিরে। তো এই কাল ভৈরব মন্দিরে অনেকক্ষণ টাইম লাগে, প্রচুর ভক্ত সমাগম হয়। তো এই অংশে আমি কাল ভৈরব মন্দির দর্শনের জন্য লাইন দিয়েছিলাম এবং দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা লাইন দেওয়ার পর কাল ভৈরব ভগবানের দর্শন পাওয়া যায়। তো কাল ভৈরবকে উজ্জয়িনের রক্ষাকর্তা বলা হয়। তো এই কাল ভৈরব মন্দির সকলেই যারা উজ্জয়ন মহাকালেশ্বর দর্শন করতে আসেন তারা অবশ্যই এখানে আসেন এবং এই মন্দিরে সবাই দারু অর্থাৎ মদ ভগবানকে উৎসর্গ করেন। তো এখানে আপনারা যদি মন হয় তাহলে অ্যালকোহল অর্থাৎ মদ দিতে পারেন। তো তার জন্য এখানে দোকান আছে, সেখান থেকে কিনতে পারেন বা নিজেও নিয়ে আসতে পারেন। এরপর আমি পৌঁছে গেছিলাম হরসিদ্ধি মাতা মন্দিরে। অর্থাৎ হরসিদ্ধি মাতা মন্দির হচ্ছে এখানকার একটি ফেমাস মন্দির এবং এটি শক্তিপীঠ একটি। তো এই হরসিদ্ধি মাতা মন্দিরে প্রবেশ করার পর আপনারা দেখবেন 2টি দ্বীপস্তম্ভ রয়েছে। এই দ্বীপস্তম্ভে আপনারা যদি সন্ধ্যেবেলার একটু আগে যান তো দেখবেন এখানকার মায়ের ভক্তরা অর্থাৎ মন্দির ট্রাস্টের লোকজন এই দ্বীপস্তম্ভগুলোকে সাজাচ্ছে, সাজিয়ে প্রদীপ জ্বালানো হবে সন্ধ্যাবেলায়। তো সেইটি আমি পরবর্তী অংশে তুলে ধরছি। তো এই হরসিদ্ধি মাতা মন্দিরের এই দ্বীপস্তম্ভে প্রদীপ জ্বালানো এক অদ্ভুত সুন্দর দৃশ্য। এখানে মায়ের ভক্তরা উপর থেকে নিচ পর্যন্ত স্তম্ভের উপরে চড়েন এবং উপর থেকে নিচ পর্যন্ত ধীরে ধীরে বাতি জ্বালিয়ে তোলেন এবং এই 2টি স্তম্ভই যখন বাতি জ্বালানো হয়ে যায় প্রদীপ, তখন এত সুন্দর লাগে অন্ধকারের মধ্যে। তো এই দৃশ্য আপনারা অবশ্যই দেখবেন। তো এর সঙ্গে সঙ্গে হয় শিপ্রা নদীতে আরতি। তো এই হরসিদ্ধি মাতা মন্দিরে আরতি দেখলে শিপ্রা নদীর আরতি আপনারা দেখতে পারবেন না। তো যদি আপনারা 2 দিন উজ্জয়িনী থাকেন তাহলে দ্বিতীয় দিন আপনারা শিপ্রা নদীতে আরতিও দেখতে পারেন।
এরপর পৌঁছে যাবেন উজ্জয়ন মন্দিরে আবার, কারণ উজ্জয়ন তখন সন্ধ্যাবেলায় উজ্জয়ন করিডোরে যে লাইটিং শো হয় সেইটা দেখার জন্য, অর্থাৎ চারিদিক লাইট জ্বলে আসে এবং উজ্জয়ন করিডোর নামে পরিচিত এটি। তো এই উজ্জয়ন মন্দির ঘুরে ঘুরে আপনারা এই লাইটগুলো দেখতে পারেন, বিভিন্ন মূর্তি রয়েছে, সেগুলি লাইটের প্রেজেন্সে এত সুন্দর দেখায়, তো আপনারা অবশ্যই এটি দেখবেন।